প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম আমাদের হিন্দু ধর্ম শিক্ষার আরও একটি ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ অধ্যায়ের পর্ব 2 এর আলোচনা নিয়ে। এই পর্বে আমাদের টপিক থাকছে বিবাহের ধারণা, অর্থাৎ বিবাহ থেকে যেই বহু নির্বাচনী প্রশ্নগুলো তোমার প্রশ্নে থাকতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে আমাদের আজকের পর্বে যে প্রশ্নটা থাকছে সেটা হচ্ছে 27 নং প্রশ্ন। দেখো, এখানে বলা হচ্ছে বিবাহ শব্দের অর্থ কী। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বিবাহ বলতে বা বিবাহ শব্দের অর্থ কী? বিবাহ শব্দের অর্থ হচ্ছে মূলত বিশেষ রূপে কোনো কিছুর ভার বহন করা। এখানে ভার বহন করা বলতে কনের ভার বহন করাকে বোঝানো হয়। বর কনের ভার বহন করবে। এখানে ভার বলতে যে ওজনকে বোঝানো হচ্ছে তা কিন্তু নয়, সম্পূর্ণ লালন পালনের দায়িত্বটা নেবে, এটাকেই বোঝানো হয় ভার বহন করা। তাহলে বিশেষ রূপে ভার বহন করা বিবাহ শব্দের অর্থ। এরপর চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, 28 নং প্রশ্ন। এটাও কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে পড়ছে। তো 28 নং প্রশ্নে বলা হচ্ছে বর্তমান সমাজে কোন বিবাহটি প্রচলিত? বর্তমান সমাজে সবচেয়ে বেশি প্রচলিত হচ্ছে দুইটি বিবাহ, একটা ব্রাহ্ম আর একটি হচ্ছে গান্ধর্ব। তো এখানে দেখো, প্রথম যে অপশনটা আছে ব্রাহ্ম বিবাহ, এটা হচ্ছে সবচেয়ে বেশি প্রচলিত। তারপর 29 নং প্রশ্ন, সনাতন ধর্মে দশবিধ সংস্কারের মধ্যে শ্রেষ্ঠ কোনটি? বর্তমান সমাজে বা সনাতন ধর্মে দশবিধ সংস্কারের মধ্যে সর্বশ্রেষ্ঠ কোনটি? সর্বশ্রেষ্ঠ যেটি সেটি হচ্ছে বিবাহ। সবগুলো আমরা যতগুলো এখন পালন করি বর্তমানে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে বিবাহ। এরপর দেখো 30 নং প্রশ্ন, মাল্য বিনিময়ের মাধ্যমে যে বিবাহ তার নাম কি? মাল্য বিনিময়ের মাধ্যমে, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি মালা বদল অনুষ্ঠান। তো এই মালা বদল অনুষ্ঠানটা কোন ধরনের বিবাহের মধ্যে আছে? এটা আছে গান্ধর্ব বিবাহের মধ্যে। দেখবে বইয়ের মধ্যে এটা খুব সুন্দর করে লেখা আছে কোনটা ব্রাহ্ম বিবাহ অথবা কোনটা গান্ধর্ব বিবাহ। এরপর চলে যায় পরবর্তী প্রশ্ন, 31 নং প্রশ্ন। 31 নং প্রশ্নে বলা হচ্ছে মহাভারতের দুষ্মন্ত ও শকুন্তলার বিবাহ কোন প্রকারের বিবাহের মধ্যে পড়ে? মহাভারতে দুষ্মন্ত আর শকুন্তলার বিবাহ হয়েছিল গান্ধর্ব বিবাহ অনুযায়ী। ঠিক আছে, তাহলে 31 নং প্রশ্নের অ্যান্সারটা কি হবে? গান্ধর্ব। তো তাদের এই বিবাহ অনুষ্ঠানে কি হয়েছিল? শপথ বিনিময় হয়েছিল এবং মালা বদল হয়েছিল। তো এটাই হচ্ছে মূলত গান্ধর্ব বিবাহের অনুষ্ঠান। তারপর 32 নং প্রশ্ন, মানব মনের সুকুমার বৃত্তিগুলো পরিপূর্ণরূপে বিকশিত হয় কোন সংস্কারের মাধ্যমে? মানব মনের সুকুমার বৃত্তিগুলো, সুকুমার বৃত্তিগুলো বলতে বোঝানো হয়েছে আনন্দময় যে বৃত্তিগুলো আছে আমাদের, সেই বৃত্তিগুলো আরো বিকশিত হয় কিভাবে? বিবাহের মাধ্যমে। তারপর 33 নং প্রশ্ন, শিপ্রা এবং স্বপন পরস্পর শপথ করে মাল্য বিনিময়ের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাদের এই বিয়ে কোন প্রকারের? দেখো, এই যে একটু আগে কিন্তু আমরা পড়েছি যে শপথ বিনিময় করা বা শপথ করা এবং মাল্য বিনিময় করা, এই দুইটা আছে গান্ধর্ব বিবাহের মধ্যে। তাহলে এখানে অ্যান্সারটা হবে কি? গান্ধর্ব বিবাহ। 34 নং প্রশ্ন, বিবাহের মূল পর্ব কোনটি? আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখতেই পাচ্ছি এটা কিন্তু আমাদের অনেকগুলো বোর্ডে চলে এসেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিবাহের সবচেয়ে মূল পর্ব কোনটি? বিবাহে অনেকগুলো পর্ব আছে, আমরা সকলেই দেখেছি বা জানি। তো এখানে মূল যে পর্বটা সেটা হচ্ছে সম্প্রদান পর্ব, অর্থাৎ সম্প্রদান পর্ব শেষ হয়ে গেলেই কিন্তু বিয়েটা কিন্তু অর্ধেক কমপ্লিট হয়ে যায়। তো তারপরে আরও কিছু রিচুয়ালস, আরও কিছু পর্ব করা হয়, তবে মূল যে পর্বটা যেটা হচ্ছে বিবাহের মূল বিষয় সেটাই হচ্ছে সম্প্রদান পর্ব। যখন কন্যার পিতা যখন কন্যাকে বরের হাতে তুলে দেয় বা বরের কাছে দিয়ে দেয়, সেটাই হচ্ছে মূলত সম্প্রদান পর্ব।
35 নং প্রশ্ন, কোন অনুষ্ঠানের মাধ্যমে দেহ শুদ্ধিকরণ হয়? এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেহ শুদ্ধিকরণ করা হয় গায়ে হলুদের মাধ্যমে। অর্থাৎ বিবাহ যেহেতু পবিত্র বা মাঙ্গলিক একটা অনুষ্ঠান, তো এই মাঙ্গলিক অনুষ্ঠানটার জন্য প্রস্তুতি গ্রহণের পূর্ববর্তী কাজই হচ্ছে এই গায়ে হলুদ। গায়ে হলুদ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে দেহকে শুদ্ধ করা বা পবিত্র করা, বিবাহের জন্য উপযুক্ত করা। গায়ে হলুদ দিলে পুরো দেহ মন পবিত্র এবং শুদ্ধ হয়ে যায়, যেটা বিবাহের প্রস্তুতি হিসেবে কাজ করে। এজন্যই কিন্তু গায়ে হলুদ দেওয়া হয়। 36 নং প্রশ্ন, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের মধ্যে পড়ছে। যিনি কন্যা সম্প্রদান করবেন তিনি কোন দিকে মুখ হয়ে বসেন? যিনি কন্যা সম্প্রদান করবেন, অর্থাৎ এটা কনের পিতাও হতে পারে, কনের জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে যে কোনো একজন হতে পারে, অর্থাৎ কনের বড় দাদাও হতে পারে, পিতাও হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কনের মাও এখানে সম্প্রদান করতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে কনের মামা অর্থাৎ বয়োজ্যেষ্ঠ যারা আছে সকলেই চাইলে সম্প্রদান করতে পারে। তাহলে যে সম্প্রদান করবে সে কোন দিকে মুখ হয়ে বসবে? সে বসবে উত্তর দিকে মুখ হয়ে। এরপর চলে যাচ্ছি 37 নং প্রশ্ন, যদি তৎ হৃদয়ং তব, বিবাহ অনুষ্ঠানে এই মন্ত্র পাঠের উদ্দেশ্য কি? এটা খুবই প্রচলিত একটা মন্ত্র এবং এই মন্ত্রটা কেন পাঠ করা হয় সেটা বলছে। তো এই মন্ত্রটা পাঠ করার উদ্দেশ্য হচ্ছে বর এবং কনে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে একাত্মতার সম্পর্ক যেন গভীর হয়, সেই জন্যই এই মন্ত্রটা পাঠ করা হয়। এই মন্ত্রটা পবিত্র একটা মন্ত্র। এই মন্ত্র পাঠের মাধ্যমে স্বামী স্ত্রীর সম্পর্কটা সুন্দর হয়, গভীর হয়। যেহেতু দেখো স্বামী এবং স্ত্রী দুইজন দুই মনের এবং দুই পুরোপুরি আলাদা একজন মানুষ, দুইজনই। তাহলে এই পুরোপুরি আলাদা মানুষগুলোকে কিভাবে একত্রিত করে রাখা যায় সেটাই হচ্ছে এই মন্ত্রের উদ্দেশ্য। দেখো তুমি যখন তোমার ফ্যামিলিতে থাকছো, তোমার ফ্যামিলির মন মানসিকতা একরকম থাকবে, বাইরের একজন মানুষ কিন্তু অবশ্যই তার মন মানসিকতাও আলাদা রকম থাকবে। তো যখন এরকম দুইজন ডিফারেন্ট মানুষ একসাথে হয়ে থাকার চেষ্টা করছে বা একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে, অবশ্যই সেখানে একটা গভীর সম্পর্ক বা একটা সুন্দর সম্পর্ক বজায় রাখার চেষ্টা করা দরকার এবং এই মন্ত্রটা কিন্তু সেই উদ্দেশ্যেই কাজ করে বা সেই জন্যই কিন্তু এই মন্ত্রটা উচ্চারণ করা হয়। আচ্ছা, তারপরে 38 নং প্রশ্ন, বিবাহের মাধ্যমে স্বামী এবং স্ত্রী কি লাভ করে? দেখো মূলত বিবাহের মাধ্যমে স্বামী মানে যে পুরুষ সে পিতৃত্ব লাভ করবে এবং যে স্ত্রী বা হচ্ছে যে নারী থাকছে সে লাভ করবে মাতৃত্ব, অর্থাৎ সন্তান জন্মগ্রহণের জন্যই কিন্তু মূলত এই বিবাহ বা এই বিবাহের মাধ্যমে এই সন্তানের জন্মগ্রহণ করা এই বিষয়টা কিন্তু লাভ করা সম্ভব হয়। তারপর আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্মৃতিশাস্ত্রের বিখ্যাত গ্রন্থ মনুসংহিতায় কয় প্রকার বিবাহের উল্লেখ আছে? মনুসংহিতায় টোটাল 8 ধরনের বিবাহের উল্লেখ আছে, তবে এই 8 প্রকারের সকল প্রকার আমাদের এখন বর্তমানে সমাজে নেই। কারণ হচ্ছে বর্তমান সমাজে সকলে নতুন কিছু পর্ব আবার কিছু অ্যাড করা হয়েছে, আবার কিছু পর্ব কিন্তু এই পুরাতন সংস্কার থেকেও পালন করা হয়। তবে দেখো যেগুলো রাক্ষস বিবাহ একটা আছে, পৈচাস বিবাহ একটা আছে, তো এই বিবাহগুলো কিন্তু বর্তমানে আমাদের এখন একদমই পালন করা হয় না। বর্তমানে পালন করা হয় বাকি যে পর্বগুলো, তার মধ্যে সবচেয়ে বেশি যেটা পালন করা হয় সেটা হচ্ছে ব্রাহ্ম বিবাহ এবং আরেকটা হচ্ছে গান্ধর্ব বিবাহ। এটা কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলেছি এবং বাকি যেগুলো আছে তার মধ্যেও কিছু কিছু পালন করা হয়, কিছু একেবারেই বিলুপ্ত হয়ে গেছে দশবীজ সংস্কারের মতো। আচ্ছা, তারপরে 40 নং প্রশ্ন, গায়ে হলুদ অনুষ্ঠানের অন্তর্নিহিত উদ্দেশ্য কি? আমরা এই বিষয়টা একবার পড়েছি। গায়ে হলুদ দেওয়া হয় মূলত দেহ শুদ্ধিকরণ বা দেহ পবিত্রকরণের জন্য। তারপর 41 নং প্রশ্ন, বর কনেকে গায়ে হলুদ দেওয়া হয় কেন?
আচ্ছা, এখানে দেখো সৌভাগ্যের প্রতীক বলে, কেন সৌভাগ্যের প্রতীক অথবা দেহ শুদ্ধিকরণ, মাঙ্গলিক, প্রত্যেকটা কিন্তু একই জিনিস মিন করছে। হলুদ এই বিষয়টা কিন্তু খুবই পবিত্র এবং মাঙ্গলিক একটা বিষয়। তো এই যেহেতু মাঙ্গলিক, তাই আমরা বলতে পারি যে সৌভাগ্যের একটা প্রতীক হিসেবে হলুদ কাজ করে। তাই যাতে বরকনের মধ্যে সৌভাগ্য কাজ করে বা এই বিবাহের মাধ্যমে যেন তাদের সৌভাগ্য ফিরে আসে, সেই জন্যই কিন্তু মূলত গায়ে হলুদটা দেওয়া হয় বা ছোঁয়ানো হয়। তারপর 42 নং প্রশ্ন, বিবাহ শব্দের অর্থ কি আছে? বিবাহ শব্দের অর্থ কি, এটা আমরা অলরেডি একবার এরকম একটা প্রশ্ন দেখেছি। দেখো, বিশেষ রূপে ভার বহন করা। এখানে কিন্তু ভার বহন করার জন্যই বিবাহ শব্দটা এসেছে, যে বহন শব্দ থেকেই মূলত বিবাহ শব্দটা এসেছে। দায়িত্ব পালন যদিও এখানে বোঝানো হয়, কিন্তু দায়িত্ব পালন কিন্তু শব্দটা, মূল শব্দটা নয়। তাই এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে না, অ্যান্সার হবে বিশেষ রূপে ভার বহন করা। তারপর 43 নং প্রশ্ন, হিন্দু সমাজে বিবাহকে কি বলা হয়েছে? হিন্দু সমাজে বিবাহকে কি বলা হয়েছে? দেখো, এটা আমাদের ধর্মীয় চর্চার একটা অংশ বিশেষ বা ধর্মীয় জীবনের একটা অংশ বিশেষ, ধর্ম পালনের একটা অন্যতম কাজ আমরা বলতে পারি, অনৈতিক কোনো কিছু না, ধর্মীয় একটা কাজ। তারপর 44 নং প্রশ্ন, বহ ধাতুর অর্থ কি? এই বহ ধাতু থেকেই মূলত বিবাহ শব্দটা এসেছে। তো এই বহ ধাতুর অর্থ হচ্ছে বহন করা, যেখান থেকে বিবাহ শব্দটা চলে এসেছে। তারপর 45 নং প্রশ্ন, কোন শাস্ত্রে বিবাহের ধরনের উল্লেখ রয়েছে? আমরা একটু আগে পড়েছি, মনুসংহিতায় টোটাল 8 রকমের বিবাহের কথা বলা হয়েছে। তাহলে এখানে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে 3 নাম্বার, মনুসংহিতা। 46 নং প্রশ্ন, মনুসংহিতায় কত প্রকার বিবাহের কথা বলা হয়েছে? এটাও আমরা একটু আগে পড়েছি, 8 প্রকার বিবাহের কথা বলা হয়েছে। তারপর দেখো 47, বিবাহ এই বিষয়টা অ্যাকচুয়ালি কি? বিবাহ হচ্ছে এক ধরনের সংস্কার এবং 10 বিধ সংস্কারের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে বিবাহ। তারপর 48 নং প্রশ্ন, কোন সংস্কারটি মানব মনের সুকুমার বৃত্তিগুলো বিকশিত করতে সাহায্য করে? কোন সংস্কারটি মানব মনের সুকুমার বৃত্তিগুলো বিকশিত করতে সাহায্য করে? এটাও আমরা পড়েছি, এটা হবে কি? বিবাহ। তারপর 49, কোন সংস্কার গড়ে ওঠে আলোকিত মানুষ তৈরির সূতিকাগার? আচ্ছা, এটাও কিন্তু দেখো বিবাহের মাধ্যমে কিন্তু সন্তান জন্মগ্রহণ করে বা সন্তান লাভ করা সম্ভব হয়, এবং যত এরকম প্রজন্মের পর প্রজন্ম সন্তান চলে আসবে, তখনই কিন্তু আমাদের এই যে আলোকিত মানুষ তৈরির সূতিকাগার তৈরি হবে বা আলোকিত মানুষ তৈরি হবে। তারপর 50 নং প্রশ্ন, সিদ্ধার্থ এবং রজনী পরস্পর শপথ করে মাল্য বিনিময়ের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, তাদের বিবাহকে কোন বিবাহ বলা যায়? দেখো, যেহেতু শপথ করে মাল্য বিনিময়ের কথা বলা হয়েছে, তো এই বিষয়টা আছে হচ্ছে গান্ধর্ব বিবাহের মধ্যে। ওকে, 51 নং প্রশ্ন, বিবাহের মাধ্যমে নতুন জীবনে পথ চলা শুরু হয়, নারী মাতৃত্ব লাভ করে, সামাজিক বন্ধন তৈরি হয়। দেখো, বিবাহের মাধ্যমে কিন্তু এখানে প্রত্যেকটি সম্ভব হয়, তাই না? নতুন জীবনে পথ চলা শুরু হয়, দুইজন মানুষের, স্বামী এবং স্ত্রী দুইজনের নতুন জীবনে পথ চলা শুরু হয়, নারী এই বিবাহের মাধ্যমে মাতৃত্ব লাভ করতে পারে, তারপর সামাজিক বন্ধন আরো দৃঢ় হয়, দুইটা পরিবারের মধ্যে বন্ধন সুন্দর হয়। তাহলে এখানে সবগুলোই কিন্তু অ্যান্সার হবে। বাহান্ন নং প্রশ্ন, বর্তমানে হিন্দু সমাজে প্রচলিত বিবাহ হলো ব্রাহ্ম বিবাহ, গান্ধর্ব বিবাহ, এটা সবচেয়ে বেশি প্রচলিত। তবে আরো একটা বিবাহ প্রচলিত আছে, প্রাজাপাত্য বিবাহ, এটাও কিন্তু প্রচলিত।
ঠিক আছে, তাহলে এখানে সবগুলো, এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে সবগুলো বিবাহই প্রচলিত। আচ্ছা, তারপর একটা উদ্দীপক দেখি। সরলার বিবাহ নিয়ে তার বাবা দুশ্চিন্তায় আছেন, ভালো ছেলে পেয়েছেন কিন্তু পর্যাপ্ত টাকা হাতে নেই, তারপরও সাধ্যমতো চেষ্টা করেন যেন মেয়ে সুখে থাকে। এবার দেখো 53 নম্বর প্রশ্ন বলছে সরলার বিবাহ কোন নীতি অনুসারে হয়। আচ্ছা, ব্রাহ্ম বিবাহে একটা বিষয় আছে, সেটা হচ্ছে কনেকে অলংকার সাজসজ্জার মাধ্যমে সাজিয়ে তারপরে বরের সামনে উপস্থিত করানো হয় এবং তারপর সম্প্রদান করা হয়। তাহলে দেখো এই যে এখানে যে কথাটা বলেছে যে পর্যাপ্ত টাকা হাতে নেই তাই সাধ্যমতো চেষ্টা করছেন, তাহলে দেখো এই যে অলংকার বা সাজসজ্জা এর জন্য কিন্তু পর্যাপ্ত টাকা দরকার, যেহেতু নেই তাই সে সেটা করতে পারছে না। তো এই হিন্টসটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এটা ব্রাহ্ম বিবাহকে নির্দেশ করছে। তারপর দেখো বলা হচ্ছে উক্ত বিবাহ দ্বারা, তার মানে বিবাহের দ্বারা কোনটি সম্ভব হয়। বিবাহের দ্বারা পুরুষ সন্তানের জনক হয়, নারী মাতৃরূপে লাভ করে মাতৃত্ব, তারপর দেখো আবার কিন্তু মানব মনের সুকুমার বৃত্তি বিকশিত হয়। তাহলে এখানে কিন্তু প্রত্যেকটি সম্ভব হচ্ছে। এরপর 55 নং প্রশ্ন, কোন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিবাহের আনুষ্ঠানিকতা শুরু হয়। দেখো মূল বিবাহের আনুষ্ঠানিকতাটা শুরু হয় কোনটি দিয়ে, গায়ে হলুদ দিয়ে। তবে বিবাহের আরো কিছু পর্ব আছে, সেই পর্বগুলোই হচ্ছে এগুলো। তবে মূল বিবাহটা, বিবাহের দিনের যে মূল বিবাহটা সেটা শুরু হয় গায়ে হলুদ থেকে, এবং কিছু কিছু জায়গায় বাকি যেগুলো আছে সেগুলো করা হয় না, কিছু কিছু জায়গায় প্রত্যেকটি ভালোভাবে পালন করা হয়। তবে মূল যে বিষয়গুলো গায়ে হলুদ, সম্প্রদান, সিঁদুর প্রদান, এগুলো কিন্তু প্রত্যেকটি জায়গাতেই করা হয়। তারপর 56 নং প্রশ্ন, আজ অর্পিতা এবং সোমানের বিবাহ অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মূল পর্ব কোনটি। আচ্ছা, বিবাহের মূল পর্ব কোনটি এটা আমরা অলরেডি জানি এবং পড়েছি। মূল পর্বই হচ্ছে সম্প্রদান পর্ব। তারপর সম্প্রদানে বর কোন দিকে মুখ করে বসবেন। দেখো আমরা অলরেডি পড়েছি যে সম্প্রদান করবে সে উত্তর দিকে মুখ হয়ে বসবে, আর বর এখানে বসবে পূর্ব দিকে মুখ করে। ঠিক আছে, পূর্ব দিকে তার মুখটা থাকবে পূর্ব দিক বরাবর। ঠিক আছে, তারপর 58 নং প্রশ্ন, অধিবাস বিয়ের কয়দিন পূর্বে পালন করা হয়। অধিবাস বিয়ের কয়দিন পূর্বে পালন করা হয়। দেখো অধিবাসটা একদম তার আগের দিন, বিয়ের আগের দিনকে পালন করা হয়। ঠিক আছে, তাহলে অধিবাস কি হবে, বিয়ের আগের দিন বা একদিন আগে। ওকে, তারপর পণ প্রথাকে কি বলা হয়। পণ প্রথাকে কি বলা হয়, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পণ প্রথা একটা সামাজিক ব্যাধি বা সামাজিক একটা রোগ আমরা বলতে পারি, সমাজে খুবই প্রচলিত একটা অসামাজিকতা আর কি। 60 নং প্রশ্ন, মিঠুন বর্মন বিয়ের সময় কন্যা পক্ষের কাছে টিভি ফ্রিজ দাবি করে, তার এই দাবিকে কি বলা হয়। টিভি ফ্রিজ এগুলো দাবি করছে, এই দাবিটাকে আমরা বলে থাকি যৌতুক, যেটা হচ্ছে অনৈতিক বা অসামাজিকতা বা সামাজিক ব্যাধি হিসেবে কাজ করে। তারপর 61, শুভ দৃষ্টি করা হয় কেন। দেখো এখানে যে অপশনগুলো দেওয়া আছে সেই অপশনগুলোর মধ্যে থেকে যে অপশনটা সবচেয়ে বেশি যায় উত্তরের সঙ্গে বা যেটাকে আমরা সবচেয়ে বেশি উত্তর হিসেবে সিলেক্ট করতে পারি সেটাই কিন্তু এখানে অ্যান্সার করতে হবে। আমরা প্রথমে একটু অপশনগুলো দেখি। দেখো ঈশ্বরের আশীর্বাদ কামনার জন্য, তারপর বলছে বর কনের পারস্পরিক সম্পর্ক ভালো রাখার জন্য, পিতৃপুরুষদের আশীর্বাদ কামনার জন্য, পুরোহিত মশাইয়ের আশীর্বাদ নেওয়ার জন্য। দেখো এখানে নিচে যে তিনটা অপশন তার কোনোটার সাথেই কিন্তু শুভ দৃষ্টির কোনো মিল আসলে নেই। তবে বিবাহ অনুষ্ঠানে যা যা কিছু করা হয় প্রত্যেকটি মাঙ্গলিক এবং প্রত্যেকটি ঈশ্বরের আশীর্বাদ নেওয়ার জন্য, ঈশ্বর যেন
বর এবং কনের সম্পর্ককে ভালো রাখেন, তাদের উপর যেন সবসময় মঙ্গলটা থাকে, বিরাজমান থাকে, সব কিছু যেন শুভ হয়, সেই জন্যই কিন্তু বিবাহের প্রত্যেকটি কাজ করা হয়। তাহলে এখানে শুভ দৃষ্টিটাও কিন্তু ঈশ্বরের আশীর্বাদ কামনার জন্যই আমরা করে থাকি। ঠিক আছে, তাহলে বাকি অপশনগুলো হচ্ছে না, অ্যান্সার হবে ঈশ্বরের আশীর্বাদ কামনার জন্য। তারপর 62 নং প্রশ্ন, ত্রিনয়না দেবীর দেহ শুদ্ধিকরণের জন্য বিয়ের আগের দিন কাঁচা হলুদ, গিলা, তারপর হচ্ছে চন্দন ইত্যাদি দিয়ে স্নান করানো হয়। এই অনুষ্ঠানটিকে কি বলা হয়? অবশ্যই এই অনুষ্ঠানটিকে বলা হবে গায়ে হলুদ। তারপর 63 নং প্রশ্ন, বিয়ের অনুষ্ঠানে সোহাগ জল অনুষ্ঠান করার অন্তর্নিহিত অর্থ কি? এই ধরনের প্রশ্নগুলো সাধারণত আমাদের অপশনগুলো থেকে একটু ভালোভাবে চিন্তা করে যেটা সবচেয়ে বেশি যায় এই উত্তরটার সঙ্গে, সেই অপশনটাই চুজ করতে হবে। ঠিক আছে, এই ধরনের প্রশ্নগুলোকেই সাধারণত অনুধাবনমূলক প্রশ্ন বলা হয়, একটু অনুধাবন করে তারপর আমাদের লিখতে হয়। আচ্ছা, তাহলে দেখো, সোহাগ জলের কথা বলা হয়েছে, তো স্বামী স্ত্রীর বন্ধন অবিচ্ছেদ্য মনে করা হয়। তারপর বলা হচ্ছে নববধূর অচেনা পরিবেশকে আপন করে নেওয়া হয়। তারপর স্বামী স্ত্রীর সকল দায়িত্ব নেওয়া, স্বামীর সকল নির্দেশ মেনে চলা। দেখো, এখানে কিন্তু এই নিচের তিনটা অপশনের কোনোটাই কিন্তু এর মাধ্যমে যাচ্ছে না, এবং বিবাহের সাথেও যদি আমরা রিলেট করতে চাই তাহলেও কিন্তু যাচ্ছে না। তাহলে একমাত্র যেটা যাচ্ছে সেটা হচ্ছে স্বামী স্ত্রীর বন্ধন অবিচ্ছেদ্য মনে করা, যেটা আসলে মূলত আমাদের বিবাহের মূল উদ্দেশ্য। তাহলে এখানে সোহাগ জলে বা বিবাহের মধ্যে যা যা কিছু করা হচ্ছে প্রত্যেকটিরই মূল উদ্দেশ্য হচ্ছে এই স্বামী স্ত্রী দুইজনের সম্পর্কটা যেন সুন্দর হয়, পবিত্র হয়, গভীর হয়, সেটাই। তাহলে এটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে। 64 নং প্রশ্ন, বাসি বিয়ে সাধারণত বিয়ের পরদিন হয়। ঠিক আছে, বাসি বিয়ে সাধারণত বিয়ের পরের দিনই, একদম যেদিন বিয়ে হলো তার পরের দিনই সেই বিয়েটা হয়। তারপর দেখো 65 নং প্রশ্ন, এটা একটু ডিফারেন্ট ওয়েতে প্রশ্নটা দেওয়া আছে। এখানে বলা হয়েছে অষ্টমঙ্গলা বলতে আমরা মূলত কি বুঝে থাকি? অষ্টমঙ্গলা বলতে দিরাগমন, এটা আমরা সবাই জানি। নববধূ বরণ কিন্তু অষ্টমঙ্গলাতে করা হয় না। অষ্টমঙ্গলায় সাধারণত নববধূ কি করে, তার বিয়ের পর বরের বাড়ি থেকে আবার তার বাপের বাড়ি চলে যায়। তাহলে এই অনুষ্ঠানে কিন্তু নববধূকে বরণ করা হয় না, তবে দুর্গা অর্থাৎ দুর্গার আশীর্বাদ কিন্তু নেওয়া হয়। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার হবে কি প্রথম যেটা আছে, দিরাগমন এবং দুর্গা। তারপর চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, 66 নং প্রশ্ন। 66 নং প্রশ্ন কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে বলা হয়েছে পণ প্রথাকে সমাজ থেকে নির্মূলের জন্য দরকার পুরুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন, নারী শিক্ষা ও সচেতনতা, নারী নিয়ন্ত্রিত সমাজ ব্যবস্থা। নারী নিয়ন্ত্রিত সমাজ ব্যবস্থা করে কিন্তু আমরা এখন বর্তমানে একদমই চলতে পারবো না, কারণ এখন বর্তমান সমাজে নারী পুরুষ সমানভাবে প্রত্যেকটি কাজ করছে। ঠিক আছে, তাহলে এখানে পুরুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন, পাশাপাশি নারীকে শিক্ষা এবং তাদের সচেতনতা বৃদ্ধি, দুইটাই কিন্তু আমাদের দরকার। তাহলে অ্যান্সার হবে কি প্রথম অপশনটা। আচ্ছা, এরপরে দেখো, এরপর আমরা একটা উদ্দীপক আগে পড়ি। এখানে উদ্দীপকে বলা হচ্ছে অমল রায় তার একমাত্র মেয়েকে বিয়ে দিচ্ছেন, নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিবাহ সম্পন্ন হচ্ছে। তিনি মেয়েকে সুপাত্রে দান করতে পারছেন বলে খুবই আনন্দিত, তাই বরের হাতে মেয়ের হাত তুলে দিয়ে নিজে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। 67, অমল রায় তার কন্যার হাত বরের হাতে তুলে দিলেন। উক্ত অনুষ্ঠানকে বিবাহ সংস্কার অনুযায়ী বলা হয় সম্প্রদান। ঠিক আছে, তাহলে বরের হাতে কনের হাত তুলে দেওয়া, এটাই হচ্ছে মূলত সম্প্রদান পর্ব।
68, এই অনুষ্ঠান সম্পন্ন করা হয় দেবতাদের নাম উচ্চারণ করে, উলুধ্বনি দিয়ে, বরের নাম উচ্চারণ করে। এখানে বরের নামের কোনো প্রয়োজনীয়তা আসলে নেই, তবে দেবতাদের নাম উচ্চারণ করা হয়, প্রত্যেকটা দেবতাকে সাক্ষী রাখা হয়, তারপর উলুধ্বনি দেওয়া হয়। উলুধ্বনি যেহেতু পবিত্র একটা জিনিস বা শুভ একটা বিষয়, তাই এই উলুধ্বনি দেওয়া হয়। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে প্রথম যে দুইটা অপশন আছে সেই দুইটা অপশন। তাহলে এই ছিল আমাদের এই পর্বের আলোচনা। আশা করছি প্রত্যেকটা প্রশ্নই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো, সবাই প্রত্যেকটা প্রশ্ন ক্লিয়ার হয়েছে। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।